দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টকশো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন অতিথি, চলুন দেখে নেই। উত্তরের টাঙ্গাইলের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে শৈশব কেটেছে ঢাকার শাহজাহানপুরে। ছাত্র জীবনে যুক্ত হন শুদ্ধধারা ছাত্র রাজনীতিতে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে টানা 4 সেশন কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি নেতৃত্ব দেন। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি সক্রিয় নিয়মতান্ত্রিক ও কল্যাণমুখী ইসলামী রাজনীতিতে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি হয়েছেন বারবার নির্যাতনের শিকার, এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ফিরে এসেছেন জীবনের শেষ প্রান্ত থেকে। রাজনীতির পাশাপাশি তিনি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত লেখক ও গবেষক। দেশি বিদেশি পত্রিকায় নিয়মিত লিখেছেন। সুইজারল্যান্ড থেকে অর্জন করেছেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2000। দীর্ঘদিন সম্পাদনা করেছেন জাতীয় শিশু কিশোর পত্রিকার নকিব। ঢাকার নাগরিক অধিকার আন্দোলনে 1 দশকেরও বেশি সময় ধরে সরব ভূমিকা রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে 2 বার প্রার্থী হয়ে প্রতিকূলতার মাঝেও পেয়েছেন জনসমর্থন। আজ তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি। আমাদের আজকের দ্য হট সিটের অতিথি শেখ ফজলে বারী মাসউদ। দর্শক, আমাদের আজকের অতিথি শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং একই সাথে তিনি ঢাকা মহানগর উত্তরেরও সভাপতি এবং সংসদ সদস্য প্রার্থী ঢাকা 11। শেখ ফজলে বারী মাসউদ, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের এই হট সিটে। যে বিষয়টি নিয়ে প্রথমেই আলোচনা করতে চাই, আপনি যে দলের রাজনীতি করেন তারা ইসলামী রাজনীতি করে এবং শরিয়া ভিত্তিক রাজনীতি করে। এই নির্বাচনে আপনাদের 11 দলীয় জোটে থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কেন হয়নি এই প্রশ্ন আমি পরে করব, কিন্তু আপনারা যে শরিয়া ভিত্তিক রাজনীতি করেন এটা নিয়েই শুরু করতে চাই। যে এই রাষ্ট্র তো বহু ধর্ম বহু মতের রাষ্ট্র, সেই রাষ্ট্রে আসলে শরিয়া আইন কিভাবে প্রয়োগযোগ্য হবে বলে আপনি মনে করেন? এটা কি আসলেই সম্ভব এই বর্তমান প্রেক্ষাপটে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়? অনেক ধন্যবাদ আপনাকে এবং দীপ্ত টেলিভিশনের যারা দর্শক শ্রোতা এই অনুষ্ঠানের প্রত্যেককে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার প্রশ্ন যেটা বললেন, সেটা হলো আসলে দেখেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, শারাআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ইলা আখিরিল আয়া। শেষ পর্যন্ত আয়াত লম্বা, আমি সংক্ষেপে বলছি। আল্লাহ পাক বলছেন শারাআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য একটা শরীয়ত প্রবর্তন করেছি, একটা দিন ধর্ম তোমাদের জন্য দিয়েছি। এই দিন বা ধর্ম এটা কেমন, এ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের জন্য আজকের দিনে, যখন এটা আয়াত নাজিল হয়েছে, আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনের মধ্যে মানব জীবনের প্রয়োজনীয় এমন কোনো বিষয় নেই যেই আলোচনাটা আমি কোরআনে বাদ রেখেছি। তার মানে পুরোটা উল্লেখ করেছেন। আসলে শরীয়তটা কি? শরিয়া এটা আরবি শব্দ, এর বাংলা ইংরেজি যদি বলি সেটাকে ল বলতে পারি, আর বাংলায় বললে এটাকে আইন বলা যায়। ল মানে ইসলামী ল, ইসলামিক ল। ল না, শরিয়াতের শাব্দিক অর্থ, শরিয়াতের শাব্দিক অর্থ ল। ওকে, তো এখন এই লটা কেন আমরা প্রবর্তন করতে চাই? আপনি প্রথমে দেখতে হবে যে এই লটা কে দিয়েছেন। এই লটা দিয়েছেন আপনার আমার সকল মানুষ। হিন্দু ধর্মের লোকেরাও কিন্তু একজন সৃষ্টিকর্তা স্বীকার করে, খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের লোকেই কিন্তু একজন সৃষ্টিকর্তা স্বীকার করে। তো এই আমাদের এই টোটাল মানব জাতির জন্যে এই যে ল বা শরিয়া, এটা কে দিয়েছে? এটা দিয়েছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের কনসেপ্ট সকল ধর্মেরই, যে সকলেই বলেন সৃষ্টিকর্তা যেন ভালো করেন, সৃষ্টিকর্তা সকলে মঙ্গল করেন। তাহলে এটা দ্বারা আমরা বুঝি যে আল্লাহ প্রদত্ত বিধান বা আল্লাহর যাবতীয় বিষয়গুলো আল্লাহ কর্তৃক যা কিছু, সৃষ্টিকর্তা কর্তৃক অন্য ধর্মের ভাষায়, তো সবই মানুষের কল্যাণের জন্য। তো ইসলামিক ল বা শরিয়া যেটা বললাম তাই যদি হয়, এটা কিন্তু সবাই কিন্তু স্বীকার করে
তা যদি স্বীকার করে তাহলে শরিয়া ইসলামিয়া যেটাকে আমরা বলছি এটা আল্লাহ প্রদত্ত। তাহলে আমরা এখানে ধরেই নিতে পারি যে ইসলামী শরিয়া বা আইন, কারণ এটা গোটা মানব জাতি নয়, শুধু সমস্ত মাখলুকাতের জন্য এটা কল্যাণকর। তাহলে এই কল্যাণকর যদি হয়ে থাকে তাহলে আমার এটা মানতে অসুবিধা কোথায়? বর্তমানে যে সমস্যাটা হয়েছে শরিয়া ইসলামিয়া বা শরিয়া বিধান, এটাকে ইসলামোফোবিয়ার কারণে এটা মানুষের কাছে কিংবা গোটা ওয়ার্ল্ডেই এটা কনসেপশন তৈরি হয়েছে। দেখেন, শরিয়া বললেই মানুষ ভয় পায়, বলে এটা শরিয়া বলছেন তার মানে বোধহয় হাত কাটা, মহিলাদের অধিকার খর্ব করবে, এগুলি চিন্তা করে। আসলে কিন্তু শরিয়া তো জটিল জিনিস না। দেখেন, আমরা যারা মুসলিম নামাজ পড়ি, যেমন আজকেও আমি এশার নামাজ পড়েছি, আমি যদি প্রশ্ন করি এশার নামাজটা আমি কোন লতে পড়েছি, এটা কি আমেরিকান ল, ব্রিটিশ ল, ইন্ডিয়ান ল? না, আমরা কিন্তু নামাজটা পড়েছি শরিয়াল আইনে। আমরা সামনে রোজা রাখবো শরিয়া আইনে। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা জিনিস ম্যাক্সিমাম আমরা কিন্তু শরিয়া আইনেই করি। আমাদের এই যে আমি যে ড্রেস আপটা হয়েছে এটা শরিয়া আইনে, তাই না? তো এখন যেই বিষয়টাতে মানে বিতর্কের জায়গা তৈরি হয়, আপনিই বলেছেন যে শরিয়া আইন মানেই সবাই হয়তো বুঝি যে এই বিষয় করা যাবে, এই বিষয় করা যাবে না, কিন্তু ইসলামের তো সুনির্দিষ্ট কিছু বাধ্যবাধকতা আছে। যে ধরেন যেই বিষয়গুলো ফরজ করা হয়েছে সেগুলো আমাকে অত্যাবশ্যকীয় পালন করতে হবে। এখন ধরেন আপনি যে ড্রেসটি পরেছেন এটা ধরেন শরিয়া আইনের ড্রেস, আমি যে ড্রেসটি পরেছি এটা ধরেন ইউরোপিয়ান ধরনের ড্রেস। এখন শরিয়া আইন যদি চালু হয় তাহলে কি আমাকেও বাধ্যতামূলক পাঞ্জাবি পড়তে হবে? এটা এগুলি হচ্ছে হয়টা কিন্তু এই জায়গায় দারুণ কথাটাই বলেছেন। এই জায়গায় আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় না থাকার কারণে এবং প্রোপাগান্ডার কারণে একটা মিসকনসেপশন এখানে তৈরি হয়েছে। দেখেন, ইসলামের মধ্যে এই শরিয়া বললাম, তাহলে আমি একটা প্রথম যেটা বলতে চেয়েছি, মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমাদের শেষ নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগন্ত সকল মানুষের জন্য যে আইনটা দিয়েছেন এটাকে আমরা এখন ধরে নিই শরিয়া আইন। তো এই শরিয়া আইনের মধ্যে শ্রেণী ভাগ আছে, এর মধ্যে বিভিন্ন ধরনের আছে। যেমন শরিয়া আইনের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে। ঠিক তেমনিভাবে হারাম আছে, মাকরুহে তাহরিমি আছে, মাকরুহে তানজি আছে, এগুলো সব কিন্তু শরিয়া আইন। আপনি বাংলাদেশে কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই আমরা শরিয়া আইন কিন্তু প্র্যাকটিস করছি, মনে রাখবেন, ম্যাক্সিমাম কিন্তু প্র্যাকটিস করছি। আমি যেটা বলতেছিলাম যারা মুসলিম আর কি, দেখেন অনেকেই কিন্তু অনেকে দেখবেন শরিয়া আইন বলছে, শরিয়া আইন আমরা পছন্দ করি না, শরিয়া আইন চলবে, অথচ ওই লোকটা কিন্তু মাগরিবের নামাজটা পড়ছে, এশার নামাজ পড়ছে। এটা না বোঝার কারণে শরিয়ার বিরুদ্ধে করছে। যেটা বলছিলেন, শরিয়া আইনের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে। এই যে ড্রেস কোড যেটা বললেন, আমি যেটা পড়েছি এটা নবীজির সুন্নত, এটা উত্তম, এটা পড়তে পারলে ভালো, নবীর সুন্নত অনুসারী হলেন। কিন্তু এমনটা নয় যে আপনি যে ড্রেস আপনি না করেন, ফরজ বিধান যেরকম নামাজ অত্যাবশ্যকীয়, ফরজের বাংলা হলো অত্যাবশ্যকীয়, ফরজ আপনি না পড়লে এটা আপনাকে পড়তেই হবে, এটা ইসলাম এটাকে আপনি উৎসাহিত করেন, না পড়লে আপনি গুনাহগার হবেন। ঠিক তেমনিভাবে সুন্নতের যদি আপনি অনুসরণ করেন আপনি উপকৃত হবেন, পরকালে পাবেন, তাই না? পরকালে আপনি প্রতিদান পাবেন। হ্যাঁ, কোন কোন জায়গায় বাধ্য করা যাবে এটাও কিন্তু ইসলাম বলে দিয়েছে। তো কাজেই আপনার ড্রেস কোড নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হলে আপনাকে ড্রেস কোডে আপনাকে বাধ্য কখনো করবে না, কারণ এটা ফরজ না। বুঝাইতে পারছি মনে হয় না? কিন্তু কিছু বিষয় ধরেন বিতর্ক থাকে এইভাবে, আপনার দল রাজনীতি করে, তো বাংলাদেশের যে রাজনৈতিক সিস্টেম বা যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সংসদে কিন্তু নারীদের জন্য সংরক্ষিত আসন আছে। তার মানে আপনি যদি রাজনীতি করেনই তাহলে আপনাকে কিন্তু ওই যে নারীদের জন্য সংরক্ষিত আসন সেটা মেনেই রাজনীতি করতে হচ্ছে। এই জায়গাতে কি দ্বৈতবাদী জায়গা তৈরি হচ্ছে কিনা, যে আমি একদিকে শরিয়া আইন চাচ্ছি, অন্যদিকে সংসদে নারীদের পার্সেন্টেজ থাকবে সেটা মেনে নিয়েও আমি রাজনীতি করছি? না, দেখেন আসলে এটা আমি যে বিষয়টা টপিকসটা ধরেছেন একটু আলোচনার সময় সাপেক্ষ ব্যাপার, তো আমি ধারাবাহিকভাবে না আসলে আবার যতটুকু পারা যায় আমি সময়ের মধ্যে বলার চেষ্টা করছি। যেমন ধরেন এই যে শরিয়া আইনের যতটুকু বললাম, এখন শরিয়া আইনের মধ্যে যদি আমরা থাকতে পারি এটা সকলের জন্য কল্যাণকর। শরিয়া আইনের মধ্যে আরেকটু ডিটেলস আমি বলবো, আগে আপনার প্রশ্নের উত্তরটা দিই। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের সংসদটা কি? সংসদটা আসলে যদিও আমাদের আইনসভা বলা হয়, আইনসভা হলেও এটা কিন্তু একটা পরামর্শ সভা, ঠিক না? পরামর্শের ভিত্তিতেই আমরা আইন তৈরি হয়। একদমই তাই। দেখেন, সংসদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু এই আইনসভা বলেন বা পরামর্শ সভার মধ্যে কিন্তু উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, অর্থাৎ রাসূল ইসলাম স্ত্রীগণ, নারীদের পরামর্শ কিন্তু রাসূল ইসলাম গ্রহণ করতেন। এরকম অনেক ঘটনা আছে,
অনেক উদাহরণ আছে এবং দেখা গিয়েছে কোনো কোনো সময় যে আমরা পুরুষরা যেই পরামর্শ দিতে পারিনি, অনেক সময় নারীরা কিন্তু আরও চমৎকার পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শ রাসূলুল্লাহ ইসলাম বাস্তবায়ন করেছেন। বাস্তবায়ন করার পরে অনেক সমস্যা সমাধান হয়ে গিয়েছে। যেমন আমি ছোট্ট করে একটু যদি বলি, হুদায়বিয়া সন্ধির সময়, এই সময় রাসূলুল্লাহ ইসলাম তখন মদিনা থেকে মক্কায় আসছিলেন। আসার সময় তখন রাসূলুল্লাহ ইসলাম সকলেই চিন্তা করলেন আমরা ওমরা পালন করব। তো ওমরা পালন করে সেখানে তারা কোরবানি করবেন, হলক করবেন, এটা শরীয়ী বিধানের অনুযায়ী। তো ওনারা যখন আসলেন তখন মক্কার কাফেররা বলল যে আপনারা একটা আমাদের সাথে চুক্তি করেন, এবছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, পরবর্তী আসলে ঢুকতে পারবেন। তো রাসূলুল্লাহ ইসলাম বললেন ঠিক আছে, তাহলে আমরা এবার যাব না, আমরা মাথা মুন্ডন করে ফেলি, হলক করে ফেলি, আর আমরা যেটা কোরবানি করার কথা ছিল সেটা আমরা করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাম এই কথাটা যখন বললেন তখন সাহাবায়ে কেরামের মধ্যে খুব কষ্ট লাগলো। একটু কষ্ট লাগলো যে না আমরা কেন যেতে পারবো, অনেক দিন পরে মক্কায় যাব, যেতে পারছি না, খুব কষ্ট। ফলে রাসূলুল্লাহ ইসলামের সব কথা তারা মানেন, এরপরেও তারা মানতে একটু দেরি করছিলেন। রাসূলুল্লাহ ইসলাম একটু বিব্রত হলেন যে আমার সাহাবারা আমার কথা শুনছে না, নবীজি কী করবেন, কিং কর্তব্য বিমূঢ়। উনি ঘরের মধ্যে গেলেন, হুজরার মধ্যে গেলেন, ওখানে একজন আম্মাজান ছিলেন, স্ত্রী ছিলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের আপনার চেহারায় মনে হচ্ছে আপনি কিং কর্তব্য বিমূঢ়, কী হয়েছে, বিমর্ষ কেন? নবীজি বললেন যে এরকম ঘটনা। তখন আম্মাজান বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করেন, আপনি প্রথমেই মাথা মুন্ডন করে ফেলেন, হলক করে ফেলেন, আর কোরবানিটা করে ফেলেন, নিজেরটা করে ফেলেন, দেখবেন সবাই করে ফেলবে। রাসূলুল্লাহ ইসলাম এই সময়ও ওই নারী আমাদের সম্মানিতা মা উম্মাহাতুল মুমিনিনের একজন, তার কথা শুনলেন, তিনি এটা করে ফেললেন, সব সাহাবী আমল করে ফেললেন। আমি এটাতে বলতে চাই ইসলাম নারীদের পরামর্শকে কখনোই খাটো করে দেখে না, অসম্মান করে না। সেজন্য আমাদের সংসদে থাকতে পারবে, হ্যাঁ ইসলাম যেই প্রসেসে বলেছে সেই প্রসেসে থাকবে, কোনো অসুন্দর কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিতর্ক তখনই তৈরি হয় যে আমরা নারীদেরকে সম্মান করি। ধরেন জামাত ইসলামের যে জোট, এবং জামাত ইসলাম থেকে কিন্তু কোনো নারী প্রার্থীকে এই সংসদ নির্বাচনের জন্য দেওয়া হয় না, কিন্তু আপনি যদি জয়ী হয়ে আসেন আপনাকে কিন্তু সংরক্ষিত আসনে ঠিকই নারীদেরকে দিতে হবে। আপনাদের ক্ষেত্রে সেই জিনিস প্রযোজ্য হবে, কিন্তু আপনারা নারীদেরকে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সুযোগ দেন না কেন? এখানে কি শরিয়া আইনে কোনো বাধ্যবাধকতা রয়েছে? এখানে একটা জিনিস হলো কি যে আসলে আমাদের দেশে কত % নারী নির্বাচন করতে আগ্রহী, এটা আপনি আনুপাতিক হারটা ঠিক করেন। কিন্তু নারী ভোটারের সংখ্যা কিন্তু পুরুষ ভোটারের চাইতে বেশি, অসুবিধা নেই। কিন্তু আমাদের বাংলাদেশের যেখানে একটা নারী সে দিনের বেলায় নিরাপদ না, সে আমাদের দেশে সেটা আমরা করতে পারি, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের নারী প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন যাবত, 91 থেকে পড়তে গেলে তো এই 24 পর্যন্ত। এখনো আমাদের নারীরা দিনের বেলায় একটা বাসা থেকে আরেক বাসা নিরাপদ না, বাসাতে বাইরে না, নিজের ঘরের মধ্যেই নিরাপদ না। সেইখানে আসলে বাংলাদেশের এই অবস্থা প্রেক্ষাপটে আমাদের নারী, আমরা পুরুষরাই তো এই নির্বাচনে, আমি একজন প্রার্থী হিসাবে আমারই অনেক সময় ভয় লাগে যে আমি কয়টার পরে রাতে বেরোইতে পারবো, দিনে কখন বেরোতে পারবো, কতজন লোক নিয়ে বেরোতে পারবো, এটা আমারই ভয় লাগে। তো সেখানে একজন নারী এই মুহূর্তে কতজন আসবে, এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো বলতে পারেন যে অন্যান্য দলে আছে, ওই দলের নারীদের তাদের ছোটকাল থেকে রাজনীতি করে এসে প্র্যাকটিসিং, তারা যতটা না সাহস বোধ করে, আমরা যারা ইসলামিক প্র্যাকটিসিং যারা ইসলাম আমরা যারা আছি, আমাদের নারীরা কিন্তু এতটা সাহস করে। তার মানে আমরা সেই গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারিনি। আমরা দেখেছি বেশ কিছু জায়গায় ইসলামী রাজনৈতিক যে দলগুলো তাদের নারী প্রার্থীদের উপর বেশ কয়েক জায়গায় হামলার ঘটনাও ঘটেছে। ইভেন ইসলামী একদল আর এক দলের নারীদের উপরে হামলা করেছে, বা ইসলামী একদল পুরুষ কর্মীরা নারীদের উপর হামলা করেছে। আপনাদের দলের উপর হামলা হয়েছে, জামাতের উপরে হামলা হয়েছে, বিএনপিও তাদের কিছু কিছু জায়গায় হামলার দাবি করেছে। রাজনীতি আসলে কোথায় যাচ্ছে, বা এই 13শ জাতীয় সংসদ নির্বাচনেই বা কোথায় গিয়ে ঠেকবে শেষ পর্যন্ত? আসলে দেখেন, আমাদের কিন্তু খুব প্রত্যাশা ছিল এবং আমরা নির্বাচন কমিশন এবং সরকারকেও আমরা বারবার বলেছি। আমি নিজেও ছিলাম অনেক সিটিংয়ে, সিসি মহোদয়ের সাথে বসেছি, প্রধান উপদেষ্টা সহ তাদের সাথে বসেছি। আমরা বারংবার বলার চেষ্টা করেছি যে আসলে নির্বাচনের জন্য যে সুন্দর পরিবেশ করা দরকার, সেই জায়গাটা সরকার যেতে পারেনি এখনও, ইসি তারাও এখন কিন্তু সে জায়গায় যেতে পারেনি। এটা একটা মারাত্মক সমস্যা, 1 নাম্বার। সেকেন্ড বিষয় হলো যে আমাদের দলগুলোর যেই আমাদের যতটা মানে পরস্পর শ্রদ্ধা যেটা থাকা উচিত ছিল, সেইটাও কিন্তু আমরা জুলাইয়ের পরে আমরা কিছুদিন ছিলাম,
হ্যাঁ, আমরা আগের চাইতে আমাদের মাত্রাটা একটু কমেছে, সহিংসতার মাত্রা, কিন্তু আমরা পুরোপুরি আমরা সহনশীল হতে পারিনি। এটা আমাদের সকলের জন্য দুঃখজনক, এবং যারা অসহনশীল হয়ে উঠছেন এটা তাদের উচিত না। কারণ আমরা ফ্যাসিস্ট হটাতে গিয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, আমরাই তো ছিলাম পারস্পরিক। আমরা এই যে এখন যারা ইলেকশন করছি, আমরা অনেকবার বসেছি, অনেক আমাদের বৈঠক হয়েছে, কাছাকাছি ছিলাম। তো সেই জায়গাটা আমরা, হ্যাঁ, নির্বাচনের আগে একটু অসহিষ্ণু হয়ে ওঠে ভোটের মাঠে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি আপনার গায়ে হাত দিব, আপনি আমার গায়ে হাত দিবেন, এটা ভদ্রলোকের হতে পারে না। এটা কালকে তো শেরপুরে মার্ডারও হয়েছে দুই পক্ষের সংঘর্ষ। এটা আসলে ঠিক নয়। আমার মনে হয় এটা বিভিন্ন কারণে হয়। আমার যেটা অ্যানালাইসিস সেটা হলো যে এটা এক নম্বর কারণ হলো দলগতভাবে তারা অসহনশীল যদি হয়ে থাকে, এটা দলের আইডিওলজি, দলের আদর্শ, এখান থেকেই ঠিক করতে হবে যে আমি কতটা, আমার দলটা কতটা সহনশীল। কিছু কিছু দল আছে তারা মারদাঙ্গা পার্টি, তারা মারামারি না করলে তাদের ভালো লাগে না, এরকম দল আছে। আবার কিছু দল আছে অন্যকে সহ্য করতে পারে না, এটা এরকম আছে। আবার কিছু আছে যে না, আমরা প্রথমে একটা কিল খেলেও আমরা সহ্য করার চেষ্টা করি, তারপরেও আমি কিলটা দিব না, এরকমও আছে। এটা দলের আইডিওলজি অনেকটা নির্ভর করে। তো এটা একটা দিক আছে। আরেকটা হলো নির্বাচনের মাঠে, হ্যাঁ, একটু উত্তেজনা তৈরি হয়, এটা স্বাভাবিক। যারা আমরা রাজনীতি করি, আমি তো সেই দীর্ঘকাল যাবৎ পলিটিক্সের সাথে আছি, ছাত্র রাজনীতি করি 91 সাল থেকে। তো আমার যেটা আমি দেখেছি, মনে করেন নির্বাচনের সময় একটা দলে একটা মিছিল যাচ্ছে, পাশ দিয়ে আরেকটা ক্রস করছে। আগে যতটা স্লোগান দিয়েছে, পাশে একটা দল আসলে কিন্তু তখন স্লোগানের আওয়াজ অনেক বেড়ে যায়। তো সেই জায়গায় কি করণীয়? আমিও ইলেকশন করি মাঠের ময়দানে, আমরা কি করি? আমরা চেষ্টা করি যখন ক্রসিং হবে ঠিক সেই সময় আমাদের যারা স্বেচ্ছাসেবক, আমরা তাদেরকে সেট করে দিই, বলাই আছে, তারা একদম ব্যারিকেড দিয়ে রাখে, ওরা ক্রস করে চলে যায়, আমরা চলে যাই। এইটা সব দল করে না, এটা হলো সমস্যা। এরপরে অসহনশীল হয়ে ওঠে, তাই না, যে আমি জিততে হইলে তাকে মারতেই হবে। কেন? এটা কেন? আপনার আদর্শের কথা আপনি বলেন, আমার আদর্শের কথা আমি বলি, এটি তো সুন্দর। এটা যখন না বলে, এটা হয় কি, দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে যখন সহনশীলতা না থাকে, তখন এগুলির মাত্রা বেড়ে যায়। বাংলাদেশে একাধিক ইসলামী দল, সবাই শরিয়ার কথাই বলে, ইসলামের কথাই বলে, নৈতিকতার কথাই বলে, কিন্তু তারপরও ইসলামী দলগুলোর মধ্যে অনেক ধরনের বিভাজন। আপনাদের জোট হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত হয়নি, সেই জায়গাটাতে ফিরতে চাই। এটা কি আপনাদেরকে দুর্বল করে দিল কিনা, বা যারা জোট করলো তারাই দুর্বল হয়ে গেল কিনা? এই সুযোগে ইসলামের এই ক্ষতি হবে কিনা? না, বিষয়টা কি, আমাদের আমির কিন্তু এই ওয়ান বক্স পলিসির মূল প্রবক্তা। তিনি জুলাই আন্দোলনে তো আমাদের দল সক্রিয়ভাবে ছিল মাঠে থাকার পরে, আমরা দেখলাম, বা আমাদের আমির যেটা অ্যানালাইসিস করলেন, যে আসলে এদেশের মানুষের ইসলামের প্রতি একটা আগ্রহ আছে, সকলেই চায়, জনপ্রত্যাশাও ছিল যে যেন একটা সমস্ত ইসলামিক দলগুলো যদি একত্রিত হয়। কারণ ইসলামিক দলের বাহিরে যারা আছে, তাদের অনৈতিকতা, দুর্নীতি, চাঁদাবাজি, তাদের যে আচরণ, বিগত সময় তাদেরকে দেখেছে দেশের মানুষ, ফলে তাদের প্রতি মানুষের একটা অতিষ্ঠ ভাব চলে এসেছে, এবং এটা বাস্তবতা। প্রত্যেক মানুষের একটা তৃতীয় একটা শক্তি প্রত্যাশা করছিল। তো সেই সময় এই জিনিসটাকে উপলব্ধি করে আমাদের আমির চিন্তা করলেন যে এই সময় একটা কাজ করা দরকার। তিনি অভিভাবক হিসাবে, বঙ্গ অভিভাবক আমরা জানি, অনেকে উপাধিও দিয়েছেন, তিনি সকলকে ক্লোজলি আনার জন্য চেষ্টা করলেন। তো সেটাতে আমরা দেখলাম যে প্রথমে যারা সরাসরি ইসলামিক দল, তারা জোট হলো। এরপরে একটা পর্যায়ে জামাত আমাদের সাথে এসে সংযুক্ত হলো। কিন্তু আমরা দেখলাম যে জামাত আগে যেই কথাটা বলতো, আমরা চিন্তা করেছি তারা আগে বলেছে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, তার মানে তারাও ইসলাম চায়। তো আমরাও তাদেরকে আমাদের সাথে ইনক্লুড করেছি। কিন্তু কিছুদিন যাওয়ার পরে যখন সারা দেশে আমাদের সমাবেশগুলো হলো, বিভাগীয় সমাবেশগুলো দেখেছেন, মানুষের যখন আগ্রহ তৈরি হয়েছে, ঠিক সেই সময় জামাতের চেহারাটা কেন যেন পাল্টে গেল। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। এর আগে খুব ভালোই ছিল, মসৃণ ছিল, এরপরই তাদের চেহারাটা পাল্টে গেল, এবং তারা তাদের স্লোগানও চেঞ্জ করলেন, জাতীয়ভাবে বলতেও শুরু করলেন যে আমরা এখন আল্লাহর আইন চাই। এই যে নির্বাচন দেখেন, তাদের মুখে কিন্তু একবারও নেই, তারা আল্লাহর আইন আর এখন আর চান না, আগে চাইতো। এই স্লোগান চেঞ্জ হয়ে গেল, তাদের লোগো চেঞ্জ হয়ে গেল, তারপরে বিভিন্ন অ্যাম্বাসেডরদের সাথে তাদের কথোপকথনে তারা অনেক কিছুই বলতে লাগলেন, ইসলাম বাদ দিয়ে সব। এবং জামাত তো স্পষ্ট বলেছে যে তারা শরিয়া আইন কার্যকর করবে না, এই জাতীয় কথা বলতে শুরু করলো, এবং অনেক কথা রটাইতে শুরু করলো। তখন আমরা দেখলাম যে না, আমাদের আমির, আমরা যদি এই সকল সংগঠনের সাথে যদি আমাদের জোট করতে হবে, তাহলে আমরা বিএনপির সাথে কেন করি না, অন্য দলের সাথে কেন করি না? কারণ বিএনপির থেকেও তো আমাদেরকে বহুবার বলা হয়েছে আমাদের সাথে আসেন। তো আমরা চেয়েছিলাম ইসলাম। এখন জামাত যদি ইসলামই না রাখে,
তাহলে তাদের সাথে আমাদের বোঝাপড়া করার তো কোনো দরকার নেই। তো সে কারণেই তাদের সাথে আমাদের ডিটাচড হয়েছে এবং তারাও দেখেছে তাদের আচরণ, তারা আমাদের মনে হয়েছে অনেক সময় যে তারা যে কোনোভাবেই ইসলামী আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য যেমন করেছে এবং ইসলামী আন্দোলনকে অনেকটা শেষ করে দেওয়ারও একটা মানসিকতা ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে। কারণ তারা যখন এই আসন সমঝোতাটা আমরা কিন্তু আগের থেকেই বলছিলাম যে এটা করি, দ্রুত করি, যখন তফসিল হয়ে গেল তখন তো আমরা কোন কোন আসনে আমরা ফর্ম তুলব, ফর্ম জমা দিব, এটা ডিসাইড হওয়া উচিত। আমরা তখন থেকে খুব বারবার বলছি, অনেক চেষ্টা করেছেন আমাদের আমির, কিন্তু আমরা দেখলাম আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এই করতে 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 সেটা অনেক দূর গড়িয়ে গেল। ফলে আমাদের কি ক্ষতিটা হয়েছে? প্রথম একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে, আমরা অতীতে 300 আসনে নির্বাচন করেছি, কিন্তু তাদের এগুলি ছলনার কারণে আমরা 25 তারিখ গিয়ে 25 কি 26 তারিখে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা তাহলে এখন ওরা যেহেতু করছেই না কম্প্রোমাইজ, তাহলে আমরা সকলেই প্রার্থীতা আমরা ফর্ম তুলি। এই ফর্ম তুলতে গিয়ে আমাদের এখানে বেশ কিছু আসনে আমরা ফর্ম তুলে যথাসময় জমা দিতে আর পারলাম না। এটা আমাদের বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। এগুলিতে থাকলে আমরা আরও অনেক ভোট বেশি পেতাম। তো সেইটা ক্ষতি হয়েছে। আরও বেশ কিছু ক্ষতি যেটা আমাদের দলেরও হয়েছে, তাদের তো নিশ্চয়ই হবেই, যদিও তারা ওভার কনফিডেন্স জামাত মনে করে যে আমরা অনেক কিছু হয়ে গেছি, সেটা দেখা যাবে ভোটের পরে। ইসলামী রাজনীতিরও ক্ষতি হলো কিনা এটা নিশ্চয়ই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো আমরা বুঝতে পারব। বিশাল একটা ক্ষতি হয়েছে বলে আপনাদের যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটাকে অনেকে চরমনাই পীরের দল বলেই চেনে, সেই ক্ষেত্রে গণতান্ত্রিক রাজনীতিতে এটা একটা সীমাবদ্ধতা কিনা এবং আপনাদের সর্বশেষ সিদ্ধান্ত কি পীর সাহেব নিজেই শুধু নেন কিনা? না 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 না, প্রশ্নই ওঠে না। শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি তো মনে করি আমাদের এই যে যেমন ধরুন আমাদের প্রার্থী আমরা চয়েস করেছি না, সিলেক্ট করেছি যাদেরকে বাংলাদেশে কোনো দল এরকম করেছে কিনা আমি জানি না, আমি সেই টিমে ছিলাম। আমরা একেবারে তৃণমূল থেকে, আমাদের একেবারে ওয়ার্ড লেভেলের জনশক্তির মতামত নিয়ে, ওয়ার্ড লেভেল এবং আমাদের তৃণমূল সকল সংগঠনের মতামত নিয়ে একেবারে প্রত্যক্ষ পরোক্ষ ভোট আর কি, গোপন ব্যালটের মাধ্যমে ভোট নিয়ে এরপরে আমরা প্রত্যেকটা আসনের প্রার্থী আমরা সিলেক্ট করেছি। আমাদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের মজলিসে আমেলা আছে, যেটাকে আরবিতে বলি বাংলা কার্যনির্বাহী পরিষদ, মজলিসে শুরা আছে, এবং আমরা যে লাস্টলি আমরা যে এই সমঝোতা থেকে সরে আসলাম বা অন্যরা সরে গেল, এটাও কিন্তু আমরা এই আমাদের সারা দেশের মজলিস শুরার বৈঠকের সিদ্ধান্ত নিয়েই আমরা কিন্তু আমাদের ডিসিশন নিয়েছি। আমাদের এখানে মোহতারাম আমির কোনো সিদ্ধান্ত সে গ্রহণ করে। তার মানে আপনাদের দলের মধ্যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া রয়েছে কার্যনির্বাহী পরিষদের। আপনারা জোট থেকে বের হয়ে গেছেন ঠিকই, কিন্তু আমরা দেখলাম যে জামাত আপনাদের একজন প্রার্থীর সিটে তার প্রার্থীকে রাখেনি বরিশালে, আবার আপনারাও দেখলাম ঢাকাতে একটি আসনে আপনাদের প্রার্থীকে সরিয়ে নিয়েছেন ওই জোটেরই একজন প্রার্থীর জন্য, বোধহয় মামুনুল হক সাহেবের ওই আসনে। এটা কি আপনারা কি ভেতরে ভেতরে শেষ পর্যন্ত নির্বাচনের আগে আবার ইসলামী জোট ঠিক হয়ে যাবে, নিজেরা বসে পড়বেন? না না, এখন আর কোনো সুযোগ নেই। কারণ হলো আপনি দেখেছেন যে আমরা এই কম্প্রোমাইজ যখন শেষ হয়নি তার আগেই কিন্তু আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কে কি করবে না করবে। আমরা যেমন জামাতের আমিরের আসনে কিন্তু আমরা ফর্ম তুলি নাই, আমরা ফর্ম জমাও দেইনি। এরকম অন্যান্য দলের প্রধানদের ক্ষেত্রে আমরা কিন্তু আগের থেকেই ডিসিশন নিয়েছি। কিন্তু অপরদিকে জামাত কিন্তু ঠিকই আমাদের নায়েবে আমিরের আসনে তারা ফর্ম তুলেছে, জমা দিয়েছে। পরে যখন বেকায়দায় পড়েছে যে না, তাদের আমিরেরটা তো আমরা তুলি নেই, জমাও দেইনি, ফর্ম উঠাইনি, জমা দিলে সারা দেশে একটা ব্যাপক আলোচনা হচ্ছে, তখন তারা হয়তো ওয়াশ কিনা আমি জানি না, তৈরি করে বলে বরিশালে আমরা উইথড্র করলাম। তো এইটা একটা ভিন্ন আপনাদের। আর যেটা ঢাকায় যেটা বললেন, ঢাকা 13-তে অন্য দলের, আমরা কিন্তু ওখানে আমরা ধারণা করেছি উনি 2টা আসনে প্রার্থিতা করছেন, একটা হলো বাগেরহাটে আর একটা ঢাকা 13। তো উনি কনফার্ম করেন নাই যে উনি কোনটাতে করবেন। তো আমরা ঢাকা মানে বাগেরহাটে তো দেই নেই, ঢাকা 11-তে, এই 13-তে আমরা পরে দেখলাম যে উনি একজন সম্মানিত মানুষ হিসেবে আমরা উইথড্র করেছি। আচ্ছা, এই সহমর্মিতা আপনারা দেখিয়েছেন। এই জামাতের জোটের সঙ্গে যে আলোচনা ছিল একদম শেষ মুহূর্তেই আসলে আলোচনাটা ভেস্তে গেল, এটা মানে আদর্শগত দূরত্ব নাকি রাজনৈতিক ঝুঁকি এড়ানোর বিষয়? এটা একটা ছোট প্রশ্ন। আর একটা হচ্ছে আপনাদের জন্য শেষ পর্যন্ত বোধহয় 47টি আসন রাখা হয়েছিল, আপনাদের মানে চাওয়া ছিল কতটি আসন, বলতে কোনো বাধা আছে কিনা? আমাদের আসলে চাওয়া পাওয়ার কিছু ছিল না। আমাদের কে কার কাছে চাইবে? আমরা তো এই ওয়ান বক্স পলিসির উদ্যোক্তাই হলেন আমাদের আমির। আমাদের আসলে ডিসিশন ছিল যে আমরা প্রার্থী সিলেক্ট করব, বসে সিলেক্ট করব, এবং কোন কোন আসনে কার কার ভালো সেটা আমরা দেখে অ্যানালাইসিস করে সিলেক্ট করব। তো সেই হিসাবে আমরা
বসেছি, আমরা পরস্পর আলোচনা করেছি, কিন্তু আমরা দেখেছি তাদের এই জায়গায় তারা অনেক কিছু লুকোচুরি করে এবং তারা লুকোচুরি করে এবং তারা আমাদেরকে ছোট করার জন্য তারা অনেক জরিপ অনেক কিছু এ সমস্ত তারা বলেছে। আসলে এই আলোচনাগুলি এখন আর করতে চাই না, কারণ পুরান হয়ে গেছে। তো আমরা আমাদের সামনে তারা বসলে জরিপ হাজির করতো। তো জরিপের একটা উদাহরণ আপনাকে দেই। তো একবার আমাদের অফিসে আমি বসা, তো এক ভাই এসে বলতেছেন, ভাই কালকে কুষ্টিয়া না যেন ঝিনাইদহ বললো যে ওই আসনে আপনারা কালকে মনে মনে লোক রাখবেন। এক লোক এসে বলতেছে, ভাই আমি আপনাদের শুভাকাঙ্ক্ষীকে লোক রাখবেন। তা আমি বললাম যে ভাই লোক রাখবো মনে মনে কেন, আমাদের লোক তো ক্যাম্পেইনে থাকবে বা অন্য যে কাজে থাকবে, মনে মনে রাখবেন। বলে কেন, কালকে জামাতের জরিপ আসবে, তোরা মনে মনে জিজ্ঞেস করবে, তো ওরাও তো লোক রাখছে, তো আপনারাও লোক রাখলে তাহলে জরিপে আপনারা উপরে যাবেন। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন জরিপ আমাদের দরকার নেই, মনে মনে জরিপ। তো এই জাতীয় তারা অনেক জরিপ করে ওই সমঝোতার মিটিংয়ে তারা আমাদেরকে বলতো এখানে আপনাদের কোনো লোক নাই। এই জরিপগুলো কি তাহলে মানে সাজানোর নাটক মনে হচ্ছে? আমার কাছে আমরা দেখেছি, এটা মনে হয় না, এটা আমাদের কাছে প্রুভড। এই যে বললাম না, তা আমি নিজে আমার কাছে এসে বলতেছে ভাই লোক রাখেন মরে মরে, তো মরে মরে লোক রেখে জরিপ করা, এটা তো এই জরিপের তো কি ফল হবে। তো এ কারণে তারা দেখা গেছে যে আমাদেরকে অনেক আসনেই তারা বলছে ওই বিভাগ আপনাদের কোনো ভোট নাই, ওই বিভাগে কোনো সিট দরকার নাই, এরকম বলতো। আপনারা যে 2015 সালে ঢাকার 2টি সিটি কর্পোরেশনে ইলেকশন করেছেন, 2016-তে নারায়ণগঞ্জ খুলনাতে ইলেকশন করে তৃতীয় অবস্থানে ছিলেন, 18 সালে গাজীপুরে, আপনাদের ভোটের যে পার্সেন্টেজ, আমি এবার মানে সঠিক জরিপটি বলছি, উত্তর সিটি কর্পোরেশনে 3.70% ছিল, রংপুর সিটি কর্পোরেশনে 17.82% ছিল, গাজীপুরে 7.9% ছিল, 2023 সালে নারায়ণগঞ্জে যেটা সেটাও 8%-এর মতোই, খুলনাতে আপনাদের পার্সেন্টেজ খুবই ভালো ছিল 23.44 এবং বরিশালে ছিল 24.65। এবার কি মনে হয়, এবার আপনারা যে একক হয়ে গেলেন কি করেছেন, গড় কত হয়? না আমরা গড়টি করিনি, কিন্তু নিশ্চয়ই যদি আপনি গড় করেন হয়তো 18-19-এর মতোই আসবে, এরকম এটাই গড় হবে, কিন্তু এটা তো নিশ্চয়ই বিজয় লাভ করার জন্য যথেষ্ট নয়। না দেখুন, আমাদের এই যেটা আপনি গড় করছেন, আপনি 18% ভোট কিন্তু কম না অনেক। এবং এটা কোন সময়কার, এটা হলো আওয়ামী লীগের আমলে যখন কোনো ভোটই হয় নাই, ঠিক না? আমি তো সিটি কর্পোরেশন 2বার ইলেকশন করেছি, তখন বিএনপিও ছিল, অন্যান্য দল ছিল, বিএনপি জামাত জোট থেকে বিএনপি ইলেকশন করেছে ঢাকা উত্তর সিটিতে। আমরা তো ভোটের আগেই আমরা দেখছি যে কোথাও ক্যাম্পেইন করা যাচ্ছে না, ফেলে দিচ্ছে। এরপরে ভোটের দিন তো আমি নিজেও বহু সেন্টারে গিয়ে হেনস্থা হয়েছি, আমাদের এজেন্ট ঢুকতে দেয় না, এজেন্টের আগেই ভয়ভীতির দিকে সরিয়ে দিয়েছে। তো এরপরেও যে আপনি যে পার্সেন্টেজ বললেন, এটা তো অনেক। এবং আমি আপনাকে একটা তথ্য দিই, সেটা হলো আপনি দেখেছেন বিগত 18 বছরে আমরা যে বিভিন্ন ইলেকশন করেছি, আমাদের কিন্তু প্রত্যেকটা ইলেকশনেই ইউনিয়ন কাউন্সিল সহ আগের বারের চাইতে পরের বার কিন্তু ভোটের পার্সেন্ট বেড়েছে। বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের ভোট কিন্তু ক্রমাগতভাবে হ্রাস হয়েছে, আমাদেরটা কিন্তু এটা ঊর্ধ্বগতি ছিল। তো সেই হিসাবে এই যা দেখলেন এটা আসলে কোনো ভোটের পার্সেন্টেজ না, আপনি যে রিয়ালটা দেখতে হয় আপনাকে অপেক্ষা করতে। কিন্তু ওই সময়টাতে কিন্তু জামাত ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করেনি, ওই ইসলামী ভোট কি আপনাদের দিকে না? আপনি জামাত ইসলামকে আপনি কি মনে করেন? জামাত ইসলামকে ওই যে অনেকে বলে গুপ্ত, আমি ওই শব্দটা বলতে চাই না। জামাত ইসলাম ইলেকশন করে নাই এমন কোনো ইলেকশন নাই, তাদের প্রত্যেক জায়গায় ছিল। কারণ আমাদের হয়েছে কি, আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, আমরা তো ম্যাক্সিমাম আমাদের দেখবেন একজন, আমি যেমন এমফিল করেছি, কিন্তু আমাকে দেখলে তো আমি মৌলানাও বটে, কিন্তু আমাদের অনেক দায়িত্বশীল আছে যারা ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পড়াশোনা করা, দেশে বিদেশে ডিগ্রি আছে, সব কিন্তু একই লেবাস, সবাইকে দেখলে মনে হয়নি মুহাদ্দিস সাহেব। কিন্তু জামাত ইসলামে তো তা না, তারা তো রূপ পরিবর্তন করতে পারে, ড্রেস আপনাদের একরকম, তারা এই দলেও তো আছে, ও দলেও আছে, সব দলেই আছে। তা আমরা হয়তো কোথাও গেলে এটা আইডেন্টিফাই করা যায় যে এটা এই দলের, এবং আমরা টুপিও একটা যেহেতু পাঁচকুলি মাথায় দিই, সবাই চিহ্নিত করে ফেলতে পারে, তাই না? অন্য টুপিও মাথায় দেয় আমাদের, এটা কোনো বাধ্যবাধকতা নেই, তো চিহ্নিত হয়ে যাই আমরা, কিন্তু তাদের তো হয় না। তো জামাত কি সময়ের সাথে সাথে আধুনিক হচ্ছে? এটাকে আধুনিক বলে না। আচ্ছা, আধুনিক বলে না, আধুনিক মানে যে তারা যেটা করছে এটাকে আধুনিক বলে, আধুনিকতা না। আমি তাহলে ইসলামী সবচাইতে বেশি আধুনিক
ইসলামের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ, ইসলামটাই হলো সর্বোচ্চ সুন্দর। এরপরে কোন আধুনিকতা থাকতে হতে পারে না, পারে না। সেটাই। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে অন্য আরেকটি বিষয়তে যেতে চাই। নির্বাচন তো জমে উঠেছে, দেখছেন যে সব জায়গাতেই মানুষ ভোট চেয়ে বেড়াচ্ছে, মাত্র 13 দিন বাকি রয়েছে। নির্বাচন নিয়ে বেশ কিছু থিম সং হয়েছে, আপনার পার্টিও করেছে, জামাত করেছে, বিএনপিও করেছে। ইসলাম বা শরিয়া ভিত্তিক জায়গাতে তো আমরা মিউজিকের ব্যাপারে বাধ্যবাধকতা আছে জানি, কিন্তু প্রতিটি গানেই খুব ভালো উচ্চ বিটের মিউজিকেই দেয়া হয়েছে। আপনাদের যে গানটি, সেটি আমি কয়েকবার শুনেছি, বিটগুলো আমার ভালো লেগেছে, এবং শেষে কি জিতবে এবার হাত পাখায় এই জাতীয় একটা বিট আছে। এইখানে মিউজিককে আপনারা কিভাবে দেখেন, নাকি আপনারাও সময়ের না, না, স্রোতে না, না, না। গা ভাসিয়েছেন? আমাদের অফিসিয়ালি যেগুলি, অফিসিয়ালি তো সেভাবে নাই। আমাদের যেগুলি বানিয়েছে, এটা তো শিল্পীরা যার যার মতো করে বানাচ্ছে। এটা কোনো আমরা অফিসিয়ালি তুমি এভাবে বানাও এভাবে বানাও এটা কিন্তু বলি না। শিল্পীরা তো আপনাদেরই শিল্পী। এক দ্বিতীয়ত হলো যে এখানে তো আমাদের নিয়ন্ত্রণটা শতভাগ থাকে না। দুই, তৃতীয়ত হলো আমি যতটুকু জানি, আমি যেহেতু ওই 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 মাঠের না, আমি যেহেতু রাজনীতির মাঠের, আমি যতটুকু জানি আমাদের এখানে কোনো মিউজিক ব্যবহার করা হয়নি। এটা নাকি আপনাদের সাউন্ডের মাধ্যমে কণ্ঠস্বরকেই এটা নানান তাল করে ওইভাবে তারা করতে পারে। আমি যতটুকু জানি তারা বলে, ব্যাখ্যা দেয়, আমি জিজ্ঞাসা করেছি, তারা বলে যে এটা কণ্ঠস্বরকেই রিপিট করে এটা অনেক কিছু বানানো যায়। তো সেভাবেই নাকি তারা করেছে আমাদের এখানে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি থিয়েটারের স্টুডেন্ট, আমি যে পড়াশোনা করেছি, আমি কয়েকবার ওটা শুনেছি। ওখানে শুধু দপের ব্যবহারও হয়নি, কয়েকটা মিউজিক ছিল। আমার মনে হয় আপনি যদি আজকে আরেকবার শোনেন, আমি আবার শুনবো। কিন্তু আমাদের এখানে আপনি মনে রাখবেন, ইসলামকে ভায়োলেট করে এমন কোন জিনিস ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই অ্যাকসেপ্ট করবে না বা করে না। এই ব্যাপারে আমরা কিন্তু খুব কঠোর। বর্তমানে হয়তো আমাদের জ্ঞানের কমতির কারণে, যেভাবে আমি যে জিজ্ঞাসা করেছি ওরা ব্যাখ্যা দিয়েছে, এটা হলো এক সাউন্ডকে আরো অনেকগুলি সাউন্ড বানিয়ে এটা কিভাবে আমরা যেটা ইকোর কথা বলি, কিন্তু সেটি হয়েছে কিনা আমি যেটা শুনেছি সেটাতে ছিল না। আমি আবার সাম্প্রতিক রাজনীতিতেই ফিরতে চাই। এখন যে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আপনি ঢাকা 11 আসনের প্রার্থী, বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটছে, নিজেকে কতটা নিরাপদ মনে করছেন ভোট চাওয়ার ক্ষেত্রে, এবং আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনার আসনে ভোট চাইতে পারছেন কিনা, কোনো পেশি শক্তির সম্মুখীন আপনি হচ্ছেন কিনা, 13 তারিখে আপনি আপনার ভোটটা ঠিকমতো দিতে পারবেন কিনা, 12 তারিখে? আমরা তো আশা করি যে এবার নির্বাচনটা যেভাবে বলেছেন ডক্টর ইউনূস সাহেব, যে উৎসব মুখর হোক, আমরাও প্রত্যাশা করি। কারণ এবারের নির্বাচনটা যদি ব্যর্থ হয়, তাহলে ভালো নির্বাচন আর কবে হবে? এবং এবারের নির্বাচনটা যদি ব্যর্থ হয়, তাহলে এটার খেসারত কিন্তু সরকার, তারপর নির্বাচন কমিশন এবং জনগণকেও দিতে হবে ব্যাপকভাবে। তো সেজন্য আমরা সকলেই চাই সুন্দর নির্বাচন করতে। তো আমার আসলে আমি এখনও ওইভাবে বাধার সম্মুখীন হয়েছি এটা বলবো না, তবে আমি যেটা অনিরাপত্তা বোধ করা, নিরাপত্তাহীনতার যেটা বললেন, এটা আছে, এটা সবসময় একটা আতঙ্ক কাজ করে। তবে আমি ইতিমধ্যে যেটা খবর পেয়েছি, কোনো কোনো অঞ্চলে, আমার ঢাকা 11-তে বাড্ডা, ভাটারা, রামপুরা, হাতিরঝিলের অংশ, কোনো কোনো জায়গায় আমি অলরেডি খবর পেয়েছি যে রাতের আধারে বা বিভিন্ন সময় চুপিসরে আমাদের ব্যানার কেউ কেউ খুলে ফেলছে। এটা আমি খবর পেয়েছি, আমরা আরও তদন্ত করছি। আমরা যদি ধরতে পারি, এটা আমরা সেই প্রয়োজনীয় যে ব্যবস্থা নেব। দ্বিতীয় বিষয় হলো যে নির্বাচনটা আরও যত কাছে আসবে, তখন বোঝা যাবে যে বাধাটার মাত্রা কি, ভোটটা দিতে পারবো কিনা, এগুলি রয়েছে। তবে আমি আশা করছি এবং আমি দেখেছি জনগণের কাছে যাচ্ছি, মানুষ কিন্তু একটা পরিবর্তন চায়। এবং সবচেয়ে মজার বিষয় হলো, আপনারা জানবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা, পীর সাহেব চরমোনাই, এটা মানুষের একটা আস্থার জায়গা এবং ভালোবাসার জায়গা। আমি দেখেছি, আমি যত জায়গায় ক্যাম্পেইন করছি, আমি তো প্রত্যেক দিন নামছি মানুষের কাছে, মানুষ এত ক্লোজলি গ্রহণ করছে, আপনি আশ্চর্যান্বিত হবেন। কোনো সময় আমার চোখে পানি এসে যায়। বয়োজ্যেষ্ঠ মানুষ বসে আছে, উঠে আসতেছে মোয়ানাকা করার জন্য, বুক মিলানোর জন্য। তো আমি বলি যে আপনি বসেন, আমি বসে আপনার কাছে গিয়ে, তারপরে সে উঠে আসছে। আমি যেহেতু এই লেবাসে, অনেকে এসে বলছে, হুজুর মাথায় একটু ফু দিয়ে দেন, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। এই যে মানুষের ভালোবাসা, এবং অনেকেই বলেছে যে আপনারা এই জোটে না থাকাটা, এটা আপনাদের জন্য আমাদের একটা মানে স্বস্তির জায়গা হয়েছে, এটা অনেকেই বলছে। এবং আমিও আমার এলাকাবাসীকেও বলছি যে আমাদের এলাকায় আরও প্রার্থীরা আছে। আমি বলেছি যে এখানে আলেম প্রার্থী কিন্তু আর নেই। তো সেই হিসাবে আমিও বলতে চাই যে জনগণ, দিনদার মানুষ, ভালো মানুষ যারা, তারা আলেম প্রার্থীকে তারা ভোট দিতেই পারে, এটা তাদের এক্সেপশন আছে। এবং আমি তাদের প্রত্যাশার কথাগুলিও বলছি, সেটা আমি কি এখন বলবো না আরো পরে বলতে? বলেন আমরা জাতীয়ভাবে আমাদের যে ইশতেহার, সেখানে কিন্তু আমরা দেশের সার্বিক বিষয়ে আলোচনা করব। বিশেষ করে আমি ঢাকা 11-তে
আমি স্থানীয় সমস্যা চিহ্নিত করে আমি 10-11টা আমি চিহ্নিত করেছি। তার মধ্যে একটা তো কমন, যেটা সারা বাংলাদেশে আছে, চাঁদাবাজি মারাত্মক আকারে। এবং আমাদের এই এলাকাটা ঘনবসতিপূর্ণ, এখানে চাঁদাবাজি দুর্নীতি এটা মারাত্মক। এবং ওই এলাকা যেহেতু ওই বেড়াইদের ওদিকে বাড়ছে, বসতি বাড়ছে, এই সমস্ত এলাকায় আপনি বাড়ি করতে যাবেন, চাঁদা ছাড়া আপনি বাড়ি করতে পারবেন না। জমি কেনা থেকে শুরু করে একেবারে ঘর করা পর্যন্ত চাঁদাবাজির মহড়া চলে। তো আমরা বলেছি, এবং ব্যবসা বাণিজ্যে আমি বলছি এটা থাকবে না। সেকেন্ডলি আমাদের কথা হলো যে আমাদের অন্তত এই এরিয়ায় ঢাকা 11-তে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা সরকার গঠন করতে পারি সেটা ভিন্ন জিনিস, না পারলে আমার এলাকায় সরকারি অফিসগুলোতে আমি দুর্নীতি মুক্ত করব, মানুষের জনসেবাটা যেন হয় সেজন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা করা সম্ভব। আমাদের এলাকায় আমরা জানি সারা বাংলাদেশ সহ আমি বিশেষভাবে বলেছি ঢাকা 11-তে যদি আমি নির্বাচিত হই, 4টা থানায় আমি কমপক্ষে 4টা ভেজাল মুক্ত নিত্য কি বলে আপনার সুলভ মূল্যের আমি বাজার স্থাপন করব, যেখান থেকে মানুষ দূরের থেকে এসে একটা থানার মধ্যে সেজন্য ভেজাল মুক্ত বাজার করতে পারে। সেজন্য আমার পলিসি আছে, হ্যাঁ, সেটা সিন্ডিকেট মুক্ত, আমি কোথার থেকে মাল সংগ্রহ করে এনে ব্যবস্থা সেটা আমি করব। আমাদের এই এরিয়ার মধ্যে ধরেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নেই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য মারাত্মক অসুবিধা হলো তাদের আবাসন। তো আমি বলেছি যে আমাদের এলাকার জোন ভিত্তিক আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা স্বল্প মূল্যে যেন সরকারি খরচে আমরা কিছু আবাসন করব, যেখানে তারা স্বল্প মূল্যে নিরাপদে থাকতে পারবে। আমাদের এলাকা আপনি দেখবেন এই আসনে কোনো সরকারি হাসপাতাল নেই, খুবই দুঃখজনক। যে কোনো বিষয় হলে সরকারি হাসপাতাল যদি অনেক দূরে যেতে হয়, আর প্রাইভেট হাসপাতালে গেলে তো যে অবস্থা সকলেই জানি। তা আমি বলেছি যে 4টা থানায় কমপক্ষে 50 বেডের আমি প্রত্যেক থানায় একটা করে হাসপাতাল করব, কমিউনিটি হাসপাতাল আমি করব, এগুলি বলেছি। এবং স্থানীয়ভাবে আমাদের জাতীয় ইশতেহারও থাকবে যে ওলামায়ে কেরাম, বিশেষ করে যারা আপনারা জানেন কওমি মাদ্রাসায় পড়ুয়া যেসব আলেমরা আছে, এরা কিন্তু সরকারি কোনো কাজের মধ্যে সম্পৃক্ত হতে পারে না, অযথাই তাদেরকে দূরে রাখা হয়েছে। তাদের এডুকেশনটা কিন্তু অনেক হাই এবং অনেক কঠিন, এরপরেও এরা সমাজে রাষ্ট্রে কোনো কাজ করতে পারছে না। এরাই কিন্তু আমরা জানি যতটুক এরা দুর্নীতি মুক্ত মানুষ, এদেরকে যদি আমরা রাষ্ট্রীয় কাজে যদি ইনভলভ করতে পারি, আমাদের রাষ্ট্র কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারে। এটা আমরা মূল ইশতেহারও থাকবে। এবং আমি ঢাকা 11-তে ওলামায়ে কেরামদেরকে কীভাবে রাষ্ট্রীয় কাজে ইনভলভ করা যায়, হ্যাঁ, অনেকটা স্থানীয় সরকারের মাধ্যমে হোক, অন্যান্য রাষ্ট্রীয়ভাবে না পারলেও এখানে স্থানীয়ভাবে কোথাও সম্পৃক্ত করা যায়, সেই ব্যবস্থাটুকু আমরা করব বলে আমরা আশা করছি। নারীদের জন্য আমাদের এই এরিয়াটাকে আমরা একটা নিরাপদ বলয়ের মধ্যে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করব। আমাদের এলাকায় দুর্ভাগ্য হলো গণকবরস্থান নেই বললেই চলে, ছোটো ছোটো কয়েকটা আছে, আর নতুন বাড়ি হচ্ছে, নতুন এরিয়া বাড়তেছে কিন্তু ওদিকে, কিন্তু গণকবরস্থানের জন্য কেউ জায়গাও দেয় না, সরকারেরও সেখানে বাজেট নেই। আমরা বলেছি যে এই এলাকায় আমরা গণকবরস্থানের ব্যবস্থা করব। এ জাতীয় আমাদের আরো কিছু আছে, মোট 11টার মতো আমরা স্থানীয় আপনারা যেগুলো বলেছেন আপনি সবগুলোই আপনার ভালো পদক্ষেপ, আল্লাহ আপনার এই পদক্ষেপগুলো কবুল করুন এটাই বলবো। আর আপনি ছাড়া ঢাকা 11-তে আরো 9 জন প্রার্থী রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে জুলাই আন্দোলন, এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার ছিল, সবচেয়ে বড় ফেস যিনি ছিলেন নাহিদ ইসলাম এখানে প্রার্থী হয়েছেন। এবং আমি যদি বড় দলের প্রার্থী হিসাবে ধরি MA কাইয়ুম সাহেব, উনি বিএনপির ধানের শীষের মার্কার প্রার্থী, এনসিপির তো শাপলাকলি। এই যে 2 জন আপনার মূল প্রতিদ্বন্দ্বী যারা, তাদের নিয়ে আপনার মূল্যায়ন কি? না, মূল্যায়ন হলো প্রত্যেকেই তার আদর্শের কথা বলবে, জনগণ বিচার বিশ্লেষণ করবে, তাই না? এটা তো, এবং প্রার্থীর পরিচিতি, প্রার্থীর বায়োডাটা, প্রার্থীর অবস্থান সব কিছু তারা মূল্যায়ন করবে। এটা জনগণের হাতে ছেড়ে দেওয়াটাই বেটার। তো আমরা জনগণের সামনেই ছেড়ে দিচ্ছি, তাদের আদর্শের কথা বলুক, তাদের চরিত্রের কথা বলুক, আমরা আমাদের আদর্শের কথা, আমাদের চরিত্রের কথা আমরা বলবো। তো সেক্ষেত্রে জনগণ যেটা বেছে নেয় আমরা মনে করি সেটাই, জনরায় যেটা হবে সেটাই। এই আসনে আপনি ছাড়া বাকি 9 জনের মধ্যে আপনার কি কোনো পছন্দের প্রার্থী আছে কিনা? এটা এমনি প্রশ্ন করছি, এটা সিরিয়াস প্রশ্ন না, কিন্তু এই 9 জনের মধ্যে আপনি ব্যক্তিগতভাবে যদি কাউকে এগিয়ে রাখেন, কোনো মার্কার ক্ষেত্রে না, ব্যক্তির ক্ষেত্রে, এরকম কেউ কি আছে আপনার? না, আমি তো আসলে এই 3 জনের বাহিরে অন্য কাউকে আমি খুব বেশি ক্যাম্পেইন করতে বা তাদের প্রচার করতেও আমি দেখছি না। এই 3 জনই আমরা দেখছি যে মাঠে আমরা দেখা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তো আমরা এই মাঠে লড়বো ইনশাল্লাহ। একদম আমরা আলোচনার শেষ পর্যায়ে আপনাকে শেষ দিকে প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগ এবার নির্বাচনে নাই, বাংলাদেশের রাজনীতিতে এই দলের একসময় বড় ধরনের ভূমিকা ছিল, ইভেন তাদের ভোটারদের সংখ্যাও অনেক, দল হিসাবে যেহেতু তারা এখন আইনি প্রক্রিয়ার মধ্যে আছে বা আইনি লড়াই আছে, তাদের নেতৃত্ব পালিয়ে চলে গেছে ভারতে, আপনি কিভাবে মূল্যায়ন করছেন আওয়ামী লীগ কি ছাড়া যে নির্বাচন হচ্ছে সেটা শেষ পর্যন্ত কতটুকু গ্রহণযোগ্য হবে, আর আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবেই বা কবে?
দেখেন, আসলে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কিন্তু বিষয়টা হলো আওয়ামী লীগকে শেখ হাসিনা নিজেই গলা টিপে হত্যা করে দিয়ে গেছে। একসময় শেখ মুজিবুর রহমান এটাকে বিলুপ্ত করেছিল, আর শেখ হাসিনা এটাকে একদম গলা টিপে হত্যা করে দিয়ে গেছে। এটা হলো আওয়ামী লীগের সদস্য বা কর্মীদের জন্য এটা দুর্ভাগ্য। তারা সুন্দরভাবে স্মুথলি করতে পারত, তাদের প্রতি একসময় শ্রদ্ধা ছিল মানুষের, গণমানুষের। একসময় স্বাধীনতা যুদ্ধের সময় তাদের অবদানের কথা সকলেই আমরা স্বীকার করি। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই এমন আছে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, তারা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কাজ করেছেন ওই সময় করেছে। কিন্তু এটাকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এটাকে মানে এত বেশি এক্সট্রিমাইজ হয়ে গেছেন, যাওয়ার কারণে এখন মানুষের কাছে তাদের প্রতি কোনো সহানুভূতিশীল আছে মানে সহানুভূতি আছে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগের যে ভোটের কথা বলছেন, আমরা জানি আওয়ামী লীগের যদি ভোট থাকতোই তারা কিন্তু ডামি নির্বাচন, রাতে নির্বাচন এটা করতো না। এটা হলো কি যে কিছু লোক তারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে বিভিন্ন এলাকায়, সুবিধাভোগী ছিল, এরা কিন্তু দেশ ছেড়ে অলরেডি পালিয়ে চলে গেছে। আর সাধারণ মানুষ যারা, এরা হয়তো বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য তাদের, সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের সমর্থন যারা ছিল, সমর্থক, এরা আপাতত কিছু সুবিধা নেওয়ার জন্য তারা এগুলি তাদের সাথে ছিল। এখন তাদের নেতৃত্ব পালিয়ে যাওয়ার পরে এখন এই দেশে যারা রয়েছে এদের, আমি মনে করি এদের ওরকম আগ্রহ আছে বলেও মনে হয় না যে যারা যেই নেত্রী তার কর্মীদেরকে ফেলে পালিয়ে যেতে পারে, এই কর্মীদের ওই নেতার প্রতি তাকিয়ে থাকা এটা কোনোদিন বুদ্ধিমানের কাজ না। তো কাজে এই সাধারণ মানুষ যারা রয়েছে, এটা নিশ্চয়ই স্থানীয়ভাবে তারা, যাদের ওই স্থানে যাই নেতা ভালো, যেই নেতা জনগণের কাজ করবে, তাই না, এবং মানুষের নিরাপত্তা দিবে, আমার ধারণা যে স্থানীয় ওই সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তারা ওই স্থানীয়ভাবে ওই নেতাদেরকে বা দেশীয়ভাবে রাজনীতিতে যারা ভালো করছে এদেরকে তারা সমর্থন জানাবে, এটা আমার ধারণা এবং এটা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। একদম শেষ প্রশ্ন, যদি 1 মিনিটে বলেন যে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে বলে আপনি আশাবাদ ব্যক্ত করছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, এখনো ভবিষ্যতে কী হবে জানি না, সেটা হলো আমার কাছে মনে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা খুব জোরে সোরে হবে, বা এটা হচ্ছে বা হবে বলে আমার ভয় হচ্ছে। এটা আমি সব মিডিয়াতেই বলছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা যদি করে এই সরকার কিংবা ইসি, হ্যাঁ, এটা যদি তারা করে তাহলে তাদের এর পরিণতি খুব ভয়ানক হবে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে কষ্ট করে সময় দেওয়ার জন্য শেখ ফজলে বারী মাসুদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সভাপতি ঢাকা মহানগর উত্তর, এবং একই সাথে সংসদ সদস্য প্রার্থী ঢাকা 11। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আপনাকে এবং সকলকে। দর্শক, এই ছিল আজকের এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা আবারও হাজির হব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।